পুলিশের চাকরি হারিয়েছেন কিন্তু ইসলাম ধর্ম কোনোভাবেই ত্যাগ করেননি। বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল আমাদের এই ভাইটিকে যে তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, তা না হলে তোমার চাকরি আমরা খেয়ে দেব। শেষ পর্যন্ত তিনি চাকরি হারিয়েছেন, মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন, মিথ্যা তদন্তের শিকার হয়েছেন, মিথ্যা সাক্ষীর শিকার হয়েছেন। কিন্তু একচুল পরিমাণ তার ইসলাম ধর্ম থেকে সিদ্ধান্ত তিনি আগের ধর্মে নেননি। অর্থাৎ 2002 সালে তিনি যোগদান করেছিলেন পুলিশের চাকরিতে। 2008 সালে পারিবারিক সিদ্ধান্তে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। কথা ছিল যে তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করবেন। পুলিশ সদস্যের এই ভাইটিকে তার স্ত্রী ছেড়ে চলে যান। শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর তার স্ত্রী আর কোনোভাবেই তার কাছে ফিরতে রাজি হননি। শর্ত প্রদান করা হয়, তোমাকে আগের ধর্মে আবারও ফিরে যেতে হবে। কিন্তু পুলিশ সদস্যের এই ভাইটি একদম নাছোড়বান্দা, কোনোভাবেই আর সেই আগের ধর্মে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নেননি। ফলশ্রুতিতে 2011 সালে তাকে মিথ্যা অভিযোগে চাকরি হারাতে হয়। কি কি ঘটেছিল চলুন তার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে একটু শুনে আসি। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? ইসলাম গ্রহণ করেছি 8 সালে। শুধু কি আপনি নিজে একাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি পরিবারের সবাই? না, আমি শুধু একাই ইসলাম গ্রহণ করেছি। এতে করে আপনার কি সমস্যা হয়েছিল? ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম। তো আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সে তার পরিবারের কুপরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না। পরবর্তীতে সে চলে যায়। চলে গিয়ে আমাকে বলে যে আমার সঙ্গে আর সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই। যখন ইসলাম গ্রহণ করলাম ওরা চলে গেল। পরবর্তীতে ওরা বাড়িতে গিয়ে বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো আমি যেন স্বধর্মে ফিরে যাই। স্বধর্মে ফিরে না গেলে আমাকে চাকরি করতে দেবে না, চাকরি খেয়ে ফেলবে, মন্ত্রীকে বলবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। তারপরেও কোন মন্ত্রীকে বলবে? আপনাদের মন্ত্রী কে ছিল? আমাদের ওই সময়ের এই শেখ হাসিনা সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন রমেশচন্দ্র সেন। উনি দুঃসম্পর্কের আমার ওয়াইফের মামা ছিলেন। তো যেহেতু তাদের আত্মীয়, সেই সূত্রে তাদের একটা প্রভাব ছিল যে আমাকে চাকরি থেকে তারা সরাতে পারবে। তো এইভাবে হুমকি দিতে থাকলো যে আমি চাকরি খেয়ে ফেলবো, চাকরি করতে দিব না, জেল খাটাবো, বিভিন্ন রকম হুমকি ধামকির পরেও যখন আমি স্বধর্মে ফিরে যেতে অস্বীকৃতি জানাই, তারা বিভিন্নভাবে ডিপার্টমেন্টে অভিযোগ করতে শুরু করে। ডিপার্টমেন্টে নতুন নাটক সাজিয়ে আরেকজনকে স্ত্রী সাজিয়ে তারা নিয়ে আসে যে আমি আরেকজনকে বিয়ে করছি, অথচ তথ্য প্রমাণে, সাক্ষীতে, তদন্তে তার কোনো কাবিননামাও সে দেখাতে পারেনি এবং এটার কোনো সত্যতাও তারা দেখাতে পারেনি। তো বিনা কারণে তারা আমার নামে অভিযোগ করার পরে আমাকে সাসপেনশন করা হয়, আমাকে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়ত তলবের পরে আমি যখন জবাব দিতে যাই, তদন্ত DI-1 ইলিয়াস ফকিরের উপরে পড়ে। ইলিয়াস ফকির এটাকে সুষ্ঠু তদন্ত না করে তাদের প্রলোভনে পড়ে সেও আমার বিরুদ্ধে তদন্তের রিপোর্ট প্রদান করে। পরবর্তীতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। 2011 সালে বিভাগীয় মামলা রুজু হয়। তো 11 সালে মামলা রুজু হলে এই বিভাগীয় মামলার তদন্ত ভার আবার কোর্ট ইন্সপেক্টর জালালউদ্দিনের উপরে ন্যস্ত করা হয়। জালালউদ্দিন সাহেব তিনিও তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তিনিও তদন্ত ছাড়াই, তদন্তের নামে নাটক করে নিজেই সাক্ষী বানিয়ে, সাক্ষী দিয়ে, সাক্ষী লিখিয়ে আবারও আমার বিরুদ্ধেই প্রতিবেদন করেন। তা বিগত স্বৈরাচারী সরকারের আমলে। এই ভাইটির কথা শুনে খুবই খারাপ লাগলো। কথায় আছে, বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে সেই বেড়া দিয়ে লাভ কি? অর্থাৎ যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারাই যদি মিথ্যা সাক্ষী হাজির করেন, তারাই যদি মিথ্যা সাক্ষীর স্বাক্ষর নেন, তাহলে তাদেরকে তদন্তভারের দায়িত্ব দিয়ে লাভটা কি হলো?